এনসিপিকে জন্ম দিয়েছে জামায়াতে ইসলাম। জামায়াতে ইসলামের নেতা গোলাম পরোয়ার উনি বলেছেন যে জন্ম নেওয়ার সাথে, সাথে বাপের সাথে পাঙ্গা না নিতে। সার্জিস আলম যে এনসিপির সেই মহাপরাক্রমশালী নেতা, জনপ্রিয় নেতা, সে বলেছে যে লাশের ময়নাতদন্ত করানো যাবে না। এনসিপিকে ছেড়ে জামায়াতকে ভর করেছেন। নাকি জামায়াত আসলে সবসময়ই ছিল। মাঝখানে ফুটবলটা ছিল আসলে এনসিপি। ডক্টর ইউনূসও এই কাজটাই করেন। উনি যাকে যখন দরকার তাকে পুরোটা ব্যবহার করেন এবং ব্যবহার করার পর উনি টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলেন। এবং সেই টিস্যু পেপারের মতো জায়গায় আসলে এনসিপি অলরেডি চলে এসছে। আমরা দেখছি যে এনসিপির আর সেই তর্জন গর্জন বা কোনো কিছুই নেই। আ বা সেই সিংহের গর্জন এখন বিড়ালের মিউ, মিউ ব্যাপারটাতে চলে এসেছে। নগর পুড়লে আসলে দেবালয় রক্ষা পায় না। এবং এই নগরটা পুড়ছে এবং সেখানে দেবতার ঘর, আল্লাহর ঘর অথবা আপনার ঘর কোনটাই নিরাপদ না। আগুন গত ১ সপ্তাহ ধরে বা বেশ কিছুদিন ধরেই অনেক কিছু ঘটে যাচ্ছে। এত বেশি জিনিস ঘটে যাচ্ছে যে সেসব কিছুর আসলে ট্র্যাক রাখা খুব কঠিন হয়ে যায়। সবকিছুতে ট্র্যাক রাখতেও চাই না। কারণ হচ্ছে বাংলাদেশ এখন এক উদ্ভট উটের পিঠে চলছে। সেই উদ্ভট উটের পিঠে যে যারা সাওয়ার করে আছেন বা হচ্ছে যে বাংলাদেশ আছে সেই বাংলাদেশের অ্যাম ড্রাইভার সিটে যারা বসে আছেন বিশেষ করে বাংলাদেশের ইউনূস সরকার, তার সহযোগী এবং বাংলাদেশের যেই অতি নতুন ক্ষমতা পাওয়া জামায়াত, এনসিপি এদের কথাবার্তা, আচার-আচরণ এত বেশি বিক্ষিপ্ত যে এরা কখন কি বলে, হুঁশে বলে না বেহুঁশে বলে অথবা অতি অ্যা মানে হচ্ছে অতি কা দৃঢ়তা বা কনফিডেন্স এর ক্ষেত্রে তারা যায় ধরাকে সরা জ্ঞান করছে। সেরকম বিষয়গুলো প্রতিনিয়তই ঘটছে। এবং এইটার আজকে বেশ কয়েকটা বিষয় ঘটে যাচ্ছে এবং তার মধ্যে অনেকেই যে অ্যাম অনেকগুলোর মধ্যে আমরা পেয়েছি জামায়াতে ইসলামের নেতা গোলাম পরোয়ার উনি বলেছেন যে জন্ম নেওয়ার সাথে, সাথে বাপের সাথে পাঙ্গা না নিতে। তো তাহলে এখানে আসলে কে কার বাপ, কে কার ছেলে উনি যেটা জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না। তো জন্ম তাহলে আমরা এটা নিশ্চিত হলাম যে হচ্ছে এনসিপিকে জন্ম দিয়েছে জামায়াতে ইসলামী। যেই কথাটা আমরা আ সেই ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময়ে আমরা এই ছাত্র দেরকে সম্পর্কে বলেছিলাম যারা তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ ছাত্রের ব্যানারে যারা ছিলেন এবং আ তখন তাদের এই সাধারণ ছাত্রের ব্যানার থাকার কারণে প্রচুর মানুষ তাদের প্রতি যে মমতা এবং একাত্মতা দেখিয়েছিল এবং আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে নেমেছিল। তখনকার ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে নেমেছিল এবং ওই সময়ে আপনাদের মনে আছে কিনা যে শেখ হাসিনা অবশ্যই মনে আছে। শেখ হাসিনা ওই সময় একটা প্রেস কনফারেন্সে বলেছিলেন যে রাজাকারের নাতিপুতি অ্যা এরা হচ্ছে আন্দোলন করছে এবং সেই কথাটাকে টেনে অনেক প্রগতিশীল এবং যারা একসময় গণজাগরণ মঞ্চের সাথে যুদ্ধাপরাধের বিচার করেছে, যারা মৌলবাদী রাজনীতির বিরুদ্ধে বলে নিজেদেরকে সোচ্চার করে সেইসব প্রগতিশীলদেরও একটা বড় অংশ তারা সেইসব ছাত্রদের শুধু পাশেই দাঁড়ায়নি, তারা গর্বের সহকারে তাদের মিছিলে এবং তাদের একটা আন্দোলনের একটা বিশাল গ্রহণযোগ্যতা এনে দেওয়ার ক্ষেত্রে কাজ করেছেন। এখানে আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা যে বিষয়টা গত ১ বছর আগে বুঝলাম বা হচ্ছে জুলাই আন্দোলনের সময়েই বুঝে গেলাম। আমরা নিজেকে অনেক বুদ্ধিমান দাবি করছি না। কিন্তু আপনি যদি সাধারণভাবে একটু চিন্তা করেন তাহলে আপনি নিজেও বুঝতে পারবেন। সাধারণ মানুষ যারা রাজনীতির ভেতরে থাকে না তাদের ক্ষেত্রে হয়তো এই জিনিসটার অতটা ঠিক বোঝার জায়গায় আসে না। তারা
আবেগ দিয়ে চলেন, যুক্তির জায়গায় তারা ধার ধারেন না এবং সেই আবেগের আমরা যথেষ্ট কারণ দেখেছি। কারণ যেভাবে সাধারণ ছাত্র হত্যা হচ্ছিল, যেভাবে গুলি চালাচ্ছিল, আ সে আপনি সেনাবাহিনী, পুলিশ বা হচ্ছে মিছিলের ভেতর থেকে যেভাবেই হোক মানুষের মৃত্যু হয়েছিল এবং সেই মানুষের মৃত্যু দেখে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ অবশ্যই স্থির থাকতে পারেন না। সেই স্বাভাবিক মানুষ সেখানে বাবা-মারাও নেমে এসেছিলেন পথে। তারা আ আন্দোলন করেছেন, তারা তাদের সন্তানদের প্রতি সহমর্মিতা জাগিয়েছেন। কিন্তু এই যে ঘটনাটা ক্রিয়েট করা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৈষম্য নিরসনের জন্য এবং সেই জায়গায় বৈষম্য কতটা দূর হলো এই ১.৫ বছরে আপনাদের মনে একবারও প্রশ্ন আসেনি যে আপনারা যে কোটা আন্দোলনের বৈষম্য বিরোধের জন্য যে রাস্তায়টা নেমেছিলেন সেটার অবস্থাটা কতদূর? এবং ছাত্র হত্যার যে বিষয়টা আবেগের জায়গায় আপনারা ছিলেন, শেখ হাসিনার সরকারকে উৎখাতের ক্ষেত্রে আপনারা যখন একমত হলেন বা রাস্তায় নেমে আসলেন, আমি দেখেছি অনেক বড়, বড় সেলিব্রিটি, আ অভিনেতা, অভিনেত্রী, তারকা যারা নিজেদেরকে বলেন, তারাও নেমে এসেছিলেন, কেঁদে বুক ভাসিয়েছিলেন, আবেগে বুক ভাসিয়েছিলেন। এই মুহূর্তে নাম মনে পড়ছে শায়ান, যিনি হচ্ছে বাংলাদেশের প্রতিবাদের কণ্ঠস্বর। এছাড়াও ছিলেন বাঁধন, মোশাররফ করিম আরো অনেকেই ছিলেন। এবং তারা আমাদের প্রতি ঘৃণা ছুঁড়ে দিয়েছিলেন যে আমরা নাকি দলবাজি করি। সো দলীয়ভাবে আমরা কানা বা অন্ধ। আমি আপনাদেরকে একটু প্রশ্ন করতে চাই, আপনারা তাহলে কি? আপনারা গত ১৫ বছরের যে অত্যাচারের বা যে বৈষম্যের বা যে নির্যাতনের গুম-খুনের কথা বললেন বা গত জুলাই মাসের যে আবেগে ভাসলেন, আজকে ১৫ মাস হয়ে গেল সেই আ হত্যার বিচার নিয়ে আপনারা কথা বলছেন না কেন? আমরা দেখেছি বা দেখছি যে ক্যাঙ্গারু কোর্ট বা আন্তর্জাতিক অপরাধ আ আদালতে যে বিচারটা হচ্ছে, বিচারের নামে সেটা কি আদৌ বিচার হচ্ছে কিনা? প্রশ্নটা আপনাদের কাছে। একজন শেখ হাসিনা প্রায় ৩০০ র উপরে হত্যা মামলার আসামি। শাহরিয়ার কবির উনি হত্যা মামলার আসামি। আ মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, আম এছাড়াও বাংলাদেশের আওয়ামী লীগের আরো প্রায় ১২৫ জন যে সংসদ সদস্য তারা বন্দী আছেন, সবাই হত্যা মামলার আসামি। সাংবাদিকরা হত্যা মামলার আসামি। মঞ্জুরুল আলম পান্না যিনি আপনাদের দলীয়ভুক্তই ছিলেন এবং আপনাদের বিপ্লব বা তথাকথিত বিপ্লব এবং আন্দোলনের সবচেয়ে একটা বড় ভূমিকা পালন করেছিলেন। তাকেও হচ্ছে এই সরকার হত্যা মামলার আসামি করেছে। শহীদ আবু আলম শহীদ উনি একজন প্রাক্তন সচিব। উনাকে হত্যা মামলার আসামি করা হয়েছে। এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের মাথায় আসেনি যে এই যে হত্যা, গণহারে হত্যা মামলা দেওয়া এবং সেখানে নির্বিচারে কোনো বিচারিক কার্যক্রম না চালিয়ে জামিনের কোনো রকম সুযোগ না রেখে হাজার, হাজার মানুষকে হত্যা মামলার আসামিদের সেই বিচারটা আদৌ বিচার কিনা? যদি আপনার সন্তান আ আ এই আ আন্দোলনে বা সেই অ্যাম আ ও জায়গায় গত জুলাইয়ে বা আগস্টের এই আন্দোলনে যদি সত্যি, সত্যি হত্যা হয়ে থাকে বা তার মৃত্যু ঘটে থাকে, তাহলে আপনি একজন বাবা অথবা মা হিসেবে, সন্তানের পিতামাতা হিসেবে আপনি নিজেকে কি চান? আপনি কি চান যে হচ্ছে আপনার সন্তানের লাশ নিয়ে কেউ ক্ষমতার রাজনীতি করুক, নিজের ক্ষমতা টিকিয়ে রাখার রাজনীতিটা করুক এবং সেটার সঠিক আপনি যদি সেটার সঠিক বিচার চান তাহলে আপনি নিজেকে প্রশ্ন করুন এই বিচারগুলো সঠিক হচ্ছে কিনা? আমরা নিজেরাও এই বিচার চাই এবং সঠিক বিচার চাই এবং বিশেষ করে আমি আমার কথা বলব। আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে পৃথিবীতে কোনোভাবেই নি বিচারহীনতার যে সংস্কৃতি এবং এইভাবে হত্যা আ বা হচ্ছে এইভাবে মানুষের মৃত্যুকে আমি কোনোভাবেই মানতে পারি না। আমি বিচার চাই এবং সেই বিচারের জন্য যথাযথ আইন প্রক্রিয়ার বিচার চাই। সেখানে যেন আম ভুলবশত বা সচেতনভাবে কোনোভাবেই যেন কোনো নিরপরাধ শাস্তি না পায়। এবং এই বিচার আমি অবশ্যই একজন মা হিসাবে চাইব না যে আমার সন্তানের লাশ নিয়ে কেউ রাজনীতি করুক এবং ক্ষমতার সিঁড়ি হিসেবে তাদেরকে ব্যবহার করুক। ক্ষমতার সিঁড়ির কথা হিসেবে আমার আরেকবার এইখানে আমি ভুলে যাওয়ার আগে একটু বলতে চাই যে আপনারা দেখবেন যে সার্জিস আলম যে এনসিপির সেই মহাপরাক্রমশালী নেতা
জনপ্রিয়তা। সে বলেছে যে লাশের ময়নাতদন্ত করানো যাবে না। পৃথিবীর ইতিহাসে কখনো কোথাও দেখেছেন যে কোনো হত্যা আ তদন্ত আপনার লাশের ময়নাতদন্ত ছাড়া হয়? সেটা যদি হা স ধরেন ১০ বছর, ১৫ বছর বা দীর্ঘদিন পরেও সেই হত্যার বিচার বা কারো হত্যার অভিযোগ থাকে, সেই লাশটাকে কিন্তু তখনও কবর থেকে তোলা হয়। বিভিন্নভাবে সেটার ময়নাতদন্তকে তার মৃত্যুর কারণটাকে জানা হয়। তো আপনি হচ্ছে বিচার মানবেন না তালগাছ আমারের মতো আপনার মনে হলো যে অমুকের মৃত্যু হয়েছে এবং সেটার জন্য এই মানুষগুলো দায়ী। সেটার কোনো যোগসূত্র নাই, সেটার কোনো তথ্য নাই। শুধু আবেগী ভাষায় আমরা দেখলাম যে ব্যারিস্টার তাজুল ইসলাম যিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের যে চিফ প্রসিকিউটর উনি একেবারে কি চমৎকার, চমৎকার সব গল্প বলে বেড়ান এবং এইটা হাস্যকর, হাসবো না কাঁদবো তার গল্পগুলো শুনে কষ্টের মধ্যে হাসি আসে আসলে। মানে এই হাসির আমি জানি এই হাসিটা আসা কিন্তু খুব কষ্টে বিশ্বাস করেন অনেক কষ্টেই হাসি আসে। কারণ আপনারা যারা গত ১৬ বছর অ্যাম শেখ হাসিনার সরকারের যে নানা অত্যাচার বা নির্যাতনের কথা বলেছেন, তারপরেও একটা প্রশ্ন করব। শেখ হাসিনার আমলে গত ১৫ বছরে একজনেরও কি এরকম বা বিচার ব্যবস্থার এই অধঃপতনটা ছিল কিনা? এবং আপনারা যারা বিরোধী রাজনীতি করতেন তাদের জামিন বা অন্যান্য বিষয় নিয়ে কখনো কোনো সমস্যা হয়েছে কিনা? হ্যাঁ, অনেকেই মিথ্যা মামলা বা মামলার শিকার হয়েছেন। কিন্তু এইভাবে করে গণহারে কখনো আপনারা মামলা বা এরকম নির্যাতনের শিকার হয়েছেন কিনা? তো যে কথাটা বলছিলাম সার্জিস আলম এনসিপির নেতা, নাপা বা নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টির নেতা। তা তার যে হুমকি-ধামকি ছিল সেই হাসনাত আব্দুল্লাহর হুমকি-ধামকি আমরা দেখেছি। এখন তারা যেমন কেন একটু মিইয়ে গেছে। এই মিইয়ে যাওয়ার আসলে কারণটা কি? এটা আসলে আমি একটু খোঁজার চেষ্টা করলাম। আ আপনারা যদি কেউ জানেন আমাদের এই আমার কমেন্ট বক্সে আপনারা দিতে পারেন। সেই মেয়ে আমি জিল্লুর রহমানের চ্যানেলের যে সাংবাদিক ৩য় মাত্রার সেই বিখ্যাত জিল্লুর রহমান তিনিও একটা পার্ট ছিলেন এই গণ আন্দোলনের শেখ হাসিনা হটাও আন্দোলনের একটা বড় ভূমিকা পালন করেছেন। তিনি হঠাৎ লিখলেন যে এনসিপিকে সরকার থেকে আর গুরুত্ব দেওয়া হচ্ছে না। তাদেরকে এভাবে মাইনাস করে দেওয়াটা খুবই দুঃখজনক। মাইনাস করার কথা কেন আসছে? আমরা তো দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ক্ষমতায় বসলেন তাকে ছাত্ররা বসিয়েছেন। ছাত্ররা তার নিয়োগকর্তা তারা যতদিন চায় উনি ঠিক ততদিনই ক্ষমতায় থাকবেন। অথচ এখন কেন জানি একটু ছাড়া ভাব। আপনাদেরও কি সেটাই মনে হচ্ছে? মনে হচ্ছে না যে জুলাই ঘোষণা বা জুলাই সনদ, বিশেষ করে জুলাই সনদ নিয়ে যে দীর্ঘদিন আন্দোলন করেছে এনসিপিরা লোকজন হাসনাত, সার্জিস, নাহিদ, আক্তার এরা, তারা কেউই জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে গেলেন না। আমি জানি না এখনো তারা স্বাক্ষরটা করেছেন কিনা এবং কেমন জানি মনে হচ্ছে যে এই ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল লরিয়েট এনসিপিকে ছেড়ে জামায়াতকে ভর করেছেন। নাকি জামায়াত আসলে সবসময়ই ছিল। মাঝখানে ফুটবলটা ছিল আসলে এনসিপি। ভুররা মানে ভেলায় পার হয়ে আপনি ভেলাকে লাথি মারলেন সেরকম একটা ব্যাপার যে মানে এনসিপি একটা টুল হিসেবে ব্যবহার হয়েছে। যারা আসলে ওই সময়টার জন্য খুব জরুরি ছিল এবং এটা স্পষ্ট যে জামায়াত উম আ যখন খুবই ভয় পাচ্ছিল যে তার যেহেতু জামায়াতের একটা উম গ্রহণযোগ্যতা নিয়ে কথা আছে। তাদের ওই জায়গাটাতে তারা নিজেদেরকে প্রকাশ করেনি। আমরা জানি ছাত্রলীগের লুঙ্গির তলায় ছাত্র শিবির যেমন ছিল, আওয়ামী লীগের তলেও জামায়াত ছিল। জামায়াতের স্বাধীনতার পরেই আসলে জামায়াত আওয়ামী লীগ, বিএনপি সবকিছুর মধ্যে নিজেদেরকে অস্তিত্ব বিলীন করে দিয়ে স্বকীয়তাটা মানে উপরের চরিত্রটাকে বিলীন করে তারা ভেতরে থেকেছেন ক্ষমতার পাশে থাকার জন্য বা সাবোটাজ করার জন্য। তো আমরা দেখলাম যে এনসিপির কে এতদিন খুব আদর, যত্ন এত কিছু করে হঠাৎ করে এনসিপিকে কেমন যেন আম আর
দরকার মনে পড়ছেন না। কারণ জামায়াতের যে বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের যে অ্যা উত্থান আমরা দেখেছি, সেই কারণে তাদের শক্তিটাকে হয়তো তারা ফিরে পেয়েছেন এবং তারা মনে করছেন তারাদের আর আসলে কাউকে দরকার নেই। তারা একাই ১০০। এই কারণ জামায়াত নিজে ক্ষমতায় আছে। মূলত ডক্টর ইউনূসও এই কাজটাই করেন। উনি যাকে যখন দরকার তাকে পুরোটা ব্যবহার করেন এবং ব্যবহার করার পর উনি টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলেন। এবং সেই টিস্যু পেপারের মতো জায়গায় আসলে এনসিপি অলরেডি চলে এসছে। আমরা দেখছি যে এনসিপির আর সেই তর্জন গর্জন বা কোনো কিছুই নেই। আ বা সেই সিংহের গর্জন এখন বিড়ালের মিউ, মিউ ব্যাপারটাতে চলে এসেছে। কদিন পরে হয়তো সেই বিড়ালটাকেও হচ্ছে বের করে দেওয়া হবে অথবা হচ্ছে মেরে ফেলা হবে বা কি করা হবে সেটা আসলে বলতে চাই না। তো এদের নিয়ে আসলে আমার কোনো রকম আফসোসও নাই। এদের প্রতি আমার কোনো কি বলে সহানুভূতিটাও কাজ করে না। মানুষ হিসেবে আমি কারোরই ক্ষতি কামনা করি না। কিন্তু আসলে দেশটাকে নিয়ে অ্যা আমার দেশ এবং এই দেশের জনগণের সাথে যারা এই ধরনের ভন্ডামি, প্রতারণা এবং ব্যক্তি স্বার্থের জন্য একটা দেশকে এই জায়গায় নিয়ে গেল, তাদের প্রতি আসলে সহানুভূতি দেখাতে ইচ্ছে করে না। কিছু, কিছু সময় মানুষকে হয়তো কঠোর হতে হয় সেই জায়গা থেকে। মানবতার কথা তাদেরই সাথেই সাজে বা তাদের পক্ষেই সাজে, তাদের জন্যই সাজে যারা আসলে মানুষ। আমার কাছে মাঝে, মাঝে এদেরকে মানুষ মনে হয় না। বিশেষ করে যারা প্রগতিশীলতার ভং ধরে সবকিছু জেনে শুনেও এই জুলাই আন্দোলনের একটা ষড়যন্ত্রের একটা বড় ক্রীড়নক বা হচ্ছে বড় অনুঘটক ছিলেন। তাদের প্রতি আমার কোনো মায়া মমতা নাই। আমার অনেক পরিচিত মানুষ, আমার অনেক শ্রদ্ধার মানুষ, আমার অনেক স্নেহের মানুষ, অনেক কাছের মানুষ তারা এই আন্দোলনে দেশের বিপক্ষে দাঁড়িয়েছেন। তাদের কারো হয়তো ব্যক্তিগত ক্ষোভ ছিল, কারো প্রমোশন হয়নি, কারো চাকরি হয়নি, কারো ব্যবসায় ভালো জায়গা পাননি অথবা যা চেয়েছিলেন তা পান নাই অথবা চেহারাটা ভালো লাগে নাই। এরকম অনেক কিছু তাদের ছিল। পাত্তা পান নাই, বিখ্যাত হইতে পারেন নাই। সেইরকম ব্যক্তিগত আক্রোশের কারণে অথবা কোনো না কোনো কারণে অবশ্যই, অতি অবশ্যই আপনি আসলে মৌলবাদী ছিলেন বা জামাতের জায়গাতেই ছিলেন। আ দেশটাকে চাননি, বাংলাদেশটাকে চাননি। সেই তারা যখন জেনে শুনে জ্ঞানের এইসব জ্ঞানপাপীরা তাদের পক্ষে দাঁড়িয়েছে এবং তাদেরকে এবং এখনো দিচ্ছে তাদের প্রতি আমার কোনো সহানুভূতি নাই। কিন্তু আমি এখানে বলতে চাই যে শত, শত হাজার, হাজার সাধারণ মানুষ যারা আবেগের বশবর্তী হয়ে প্রতিবাদে নেমেছিলেন, আপনারা সঠিক কাজটাই করেছিলেন। আপনাদের আবেগের যথেষ্ট সম্মান আমি দিতে চাই এবং আমি দেই। সেই জায়গা থেকে আবারও আপনাদেরকে প্রশ্ন করব, আপনি সেদিন যে কারণে দাঁড়িয়েছিলেন আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে, আজকে আপনি কোথায় আছেন? আজকে কি ভেবে দেখবেন এই ১৫ মাসে আসলে দেশটা কোথায় গিয়েছে? আপনার সন্তানের ভবিষ্যৎ আসলে কোথায় গিয়েছে? অথবা যারা তোমরা ইয়াং, যারা হচ্ছে যুবক, ছাত্রছাত্রী তারা যে কারণের জন্য যে গিয়েছিলে যে তোমাদের সুন্দর একটা ভবিষ্যৎ, বৈষম্যের নিরসন, কথাটা শুনতে অনেক ভালো লাগে। সেই জায়গা থেকে তোমাদের অবস্থানটা কি? আজকে বাংলাদেশের কত হাজার লক্ষ মানুষ বেকার হয়ে যাচ্ছে। পড়াশোনার পরিবেশ আদৌ ফিরে আসবে কিনা জানা যায় না। আমরা এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখলাম এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সবচেয়ে ভালো যে কাজটা করেন, উনি কাউকে শিক্ষা-দীক্ষায় উন্নত করতে চান না। উনার ওই এন্টারপ্রেনার বা উদ্যোক্তা হওয়ার যে গালভরা গল্প, সেই গল্পে উনি আসলে খুব মজা পান এবং সেটা উনি বলে বেড়ান কিন্তু সেটার যথার্থ জায়গাটা আসলে উনি তৈরি করতে পেরেছেন কি গত ১৫ শতক? উনি নির্বাচন দিবেন না। একের পর এক আগুন সন্ত্রাস বা আগুন লাগিয়ে দিচ্ছেন। আগুন লাগা যেন এখন একটা হচ্ছে খুবই স্বাভাবিক একটা ব্যাপার হয়ে গেছে গত কয়েকদিনে। যেখানে সেখানে সেটা কেপিআই হোক বা সেটা সাধারণ কারখানা হোক, সব জায়গায় কেন জানি আগুন লাগছে। আগুন নিয়ে খেলছেন উনি। এই যে আগুন নিয়ে খেলার যে জায়গাটা, সেই জায়গাটা থেকে আমি একটু বলতে চাই যে আপনি হয়তো মনে করছেন যে আপনার কারখানা জ্বলেনি। আপনার কোনো ক্ষতি হয়নি। আপনার এটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি ভুল করছেন। নগর পুড়লে আসলে দেবালয় রক্ষা পায় না।
এবং এই নগরটা পুড়ছে এবং সেখানে দেবতার ঘর, আল্লাহর ঘর অথবা আপনার ঘর কোনটাই নিরাপদ না। আগুন চোখ নাই। আগুন তার নিজের নিয়মে ছড়ায় এবং সেই ছড়ানোর সময় সে তার আপন-পর বুঝে না। কে পক্ষে কে বিপক্ষে সেটা জানে না। সেই আগুনের আঁচে আপনিও হয়তো পুড়বেন, আজ না হয় কাল। এখন এই আগুনকে থামানোর জন্য আপনি কি করবেন বা কি প্রতিরোধ ব্যবস্থা বা কি প্রতিকার নেবেন সেটা আসলে আপনার হাতে। আমি জানি যে বাংলাদেশের কথা বলা বা বাংলাদেশের কোনো কিছুর প্রতিবাদ করা খুব সহজ নয়। তারপরেও বলছি। দেবালয় রক্ষা করার জন্য নয়, আপনার নিজের ঘরের যে যে ঘরটা রক্ষা করার জন্য আপনাকে আসলে এই মুহূর্তে এই প্রতিবাদটা শুরু করতে হবে। আর সবসময় একটা কথা আমি বলি যে, যারা অপরাধ করে, যারা অসৎ, যাদের কোনো হীন উদ্দেশ্য থাকে তারা সবচেয়ে দুর্বল মানুষ এবং তারা সবসময় ভীত হয়। আপনি একবার নেমে দেখেন, আপনি একা না, আপনার মতো আরো অনেককে সাথে করে আওয়াজ তুলুন। একবার দেখেন প্রতিবাদ করে, দেখবেন এরা ভয়ে গর্তে লুকাবে। অবশ্য যদিও এদের লুকানোর জায়গাটাও আসলে নাই। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই আজকের ভিডিওটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন।